আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমরা চতুর্থ অধ্যায় করবো রেয়ামিল। ঠিক আছে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, আর অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও কমেন্টে। আচ্ছা, তো এই রেয়ামিল ক্লাসে আজকে আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে শিখিয়ে দিব, যেন রেয়ামিলের কোনো প্রশ্ন অ্যাডমিশন টেস্ট হোক অথবা বোর্ড পরীক্ষায় হোক, কোনোভাবে যেন তুমি ভয় না পাও। ঠিক আছে, রেয়ামিল থেকে যে ধরনের প্রশ্ন হোক অথবা রেয়ামিল যত কঠিনই হোক, তুমি একদম সহজ পদ্ধতিতে সলভ করতে পারবা। এবং ওয়ালাইকুম আসসালাম, কি আসলে কোন জিনিসটা রেয়ামিলে আসে না, কেন আসে না, এর অ্যাকচুয়াল কারণ আজকে তোমাদেরকে আমি জানাবো। ঠিক আছে, রেয়ামিলে কি কি আসে না, কেন আসে না, এর অ্যাকচুয়াল ব্যাখ্যা আজকে তোমাদেরকে আমি দিব। এবং আমি তোমাদের সাথে সামনে আজকে একটা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন আমরা সলভ করবো। ঠিক আছে, আর তোমরা অনেকেই মানে রেয়ামিল মুখস্থ করো, কারণ আমরা তো স্টুডেন্টস পড়াচ্ছি, আজকে প্রায় 10-11 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি। তো দেখি যে অনেকে রেয়ামিল মুখস্থ করে। ঠিক আছে, তো রেয়ামিল মুখস্থ করার কোনো বিষয় না। রেয়ামিল তুমি নর্মাল ভাবে পারবা। যারা আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, আমরা কিন্তু জাবেদার 4টা ক্লাস করেছিলাম। ওই 4টা ক্লাসে আমরা ভালো করে সম্পদ, দায়, খরচ, উত্তোলন এই জিনিসগুলো আমরা চিনেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে ওই জিনিসগুলো যদি তুমি চিনো, সবগুলো চ্যাপ্টার, সবগুলো অধ্যায় কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তো আমাদের রেয়ামিলও ওই বেসিক থেকে তুমি সলভ করতে পারবা যদি তুমি ভালো করে সম্পদ, দায়, খরচ, উত্তোলন গুলো চিনো। ঠিক আছে, আর রেয়ামিলে কোন বিষয়গুলো আসে না, আমি যতটুকু জানি অনেক স্টুডেন্টস এটা সরাসরি মুখস্থ করে নেয় যে এই জিনিসগুলো আসে না। কিন্তু বোর্ড পরীক্ষক বা এডমিশন টেস্টে যদি মনে করো একটু প্যাটার্ন চেঞ্জ করে দেয়, সেই ক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাও যে আসলে এই জিনিসটা আসবে নাকি আসবে না। তো এরকম শুধু একটা না, আমি তোমাদেরকে অনেকটা কারণ দেখাতে পারবো যে আমি একটা পয়েন্ট, আমি একটা তোমার দাখিলা লিখে দিব যে এই দাখিলাটা যদি রেয়ামিলে থাকে কোন কোন এন্ট্রিগুলো আসবে না। এতে তোমরাই ট্রাই করে দেখবা যে আসলে তোমরা কতটা ভুল করতেছো না সঠিক করতেছো। ঠিক আছে, আমরা তো মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল, এখন আমরা মুখস্থ করি, ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। সেই হিসাবে আমরা জানি যে আমাদের এই বিষয়গুলো রেয়ামিল আসে না, আমরা এগুলো মুখস্থ করলে আমাদের হয়ে যায়। এটা বাংলাদেশের পড়ালেখার সিস্টেম এরকম। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, জিনিসগুলা একদম বেসিক থেকে জানতে হবে যে আসলে না আসার কারণ কি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আজকে রেয়ামিলের যে যে দাখিলাগুলা আসে না, সেগুলো আমি একদম সুস্পষ্ট ভাবে বেসিক থেকে আমি তোমাদেরকে বুঝাবো, এবং তোমরা অবশ্যই সেটা বুঝবা। কারণ তোমাদের কিন্তু আমি প্রথম যে বেসিক ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে একদম স্লাইডের মাধ্যমে সম্পদ, খরচ, উত্তোলন আমি কিন্তু তোমাদেরকে চিনে আসছি, সেটা আজকে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। ওকে, প্লিজ তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, যেন তোমরা আমি আর অন্যরা যেন ক্লাসটা পায়। ঠিক আছে, তো তোমরাই কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে, কারণ আমাদের কিন্তু আমরা কিন্তু এটা বিবিএ প্ল্যাটফর্ম, আমরা এসএসসি তে মাত্র শিফট করেছি, তেমন স্টুডেন্টস নাই। তো তোমরা সবাই একটু সহযোগিতা করো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এটা এসএসসি বা এসএসসি সবাই করতে পারবে। একজনে বলছে হচ্ছে নাম যেন কি তোমার, বলছে রিফাতুল ইসলাম, ও বলছে এটা কি এসএসসি নাকি এসএসসি। এটা এসএসসি প্লাস এসএসসি, এবং তুমি যদি আরো অন্য অন্য কোনো
ডিপার্টমেন্টে পড়ো বা অনার্সেও পড়ো অথবা বাইরের দেশে গিয়ে যদি পড়াশোনা করো, এই একই বেসিক। রেয়ামিলের বেসিকটা কোনো ভিন্ন না। রেয়ামিলের বেসিকটা কি ক্লাস 9-এ যেমন, ইন্টারমিডিয়েটে তেমন, অনার্সেও একই, মাস্টার্সেও সেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা এটাই বেসিক, বাইরে পড়াশোনা করবা একই বেসিক। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করো বিষয়টা। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা প্রথম যে ক্লাসে, সেই ক্লাসে আমরা জেনে আসছিলাম যে আসলে আমাদের হিসাব বিজ্ঞানে টোটালি আমরা 6টা উপাদান দেখতে পাই। ঠিক আছে, কয়টা উপাদান? 6টা। কিন্তু নর্মালি যদি তোমাদেরকে বলা হয় যে হিসাব বিজ্ঞান উপাদান করে, তাহলে কিন্তু 5টা বলবা, কারণ উত্তোলন আর মূলধন কিন্তু একটা উপাদান, মালিকানার সত্ত্ব। ঠিক আছে, তো আমরা পড়ার সহজতার জন্য, পড়াকে হিসাব বিজ্ঞানকে সহজ করে বোঝার জন্য আমরা আলাদা করে 2টা বিষয়কে দেখতেছি। তো হিসাব বিজ্ঞান আমরা কয়টা উপাদান সম্পর্কে জেনে আসছিলাম একদম বেসিক ক্লাসে? 6টা। কি কি ছিল আমাদের? আমরা জানি যে সম্পদ ছিল, খরচ ছিল, বড় সার্ভে একই কথা, উত্তোলন ছিল। ঠিক আছে, আয় ছিল, দায় ছিল, মূলধন ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই 6টা বিষয় কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে থাকে, এর বাইরে কিন্তু কোনো কিছুই নাই। এখন আমাদের রেয়ামিলের কাজ কি? রেয়ামিলের কাজ হচ্ছে আমরা যে আমাদের খতিয়ান থেকে আমাদের প্রথমে যাবে দেওয়া হয়। শোনো, রেয়ামিলের যে তোমরা যে টাকাগুলা দেখো, এগুলো কোথা থেকে আসে? আমাদের প্রথমে নর্মালি জাবেদা হয়। একটা লেনদেন যখন ঘটে, আমরা এটা খাতায় তুলে রাখি যে ধরো নগদে পণ্য বিক্রি করা হয়েছে, তখন আমরা এটা জাবেদা করি। জাবেদা হওয়ার পরে এখানে 2টা দাগ বা হিসাব হয়, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। তখন আমরা সকল বিক্রয়গুলোকে একসাথে একটা খতিয়ান করে একটা বিক্রয় হিসাবে আমরা উপস্থাপন করি। এটাকে বলা হয় খতিয়ানের ব্যালেন্স বা উদ্বৃত্ত বলা হয়, এবং নগদানটা আমরা এইভাবে করি। তো এই জাবেদা এবং খতিয়ান হওয়ার পরে যে একটা ব্যালেন্স দাঁড়ায় প্রত্যেকটা হিসাবের, এই প্রত্যেকটা হিসাবের ব্যালেন্সটাকে একটা খতিয়ানের ব্যালেন্স বলা হয়। ঠিক আছে, এই খতিয়ানের ব্যালেন্স থেকে তোমাকে বলা হয় যে তুমি রেয়ামিল প্রস্তুত করো, মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। এই রেয়ামিলটা প্রস্তুত করার মাধ্যমে আমরা তো জানি যে হিসাব সমীকরণটা মিল থাকলে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের সবকিছু মিল থাকে। তো এই রেয়ামিলটা ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা কি করি? মিলকরণ করে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি যে আসলে আমাদের বিজনেসের মধ্যে কি কোনো কিছু হচ্ছে কিনা, বা এমন কিছু হচ্ছে কিনা যেটা আমরা এখনো জানি না বা বুঝি না, এরকম বিষয়টা। ওকে, তো সেই হিসাবে খেয়াল করো, আমরা জানি যে, ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু আমার রুলস না, হ্যাঁ, এটা কিন্তু একদম ফাদার অফ অ্যাকাউন্টিং, ওনার দেওয়া রুলস। ঠিক আছে, মনে রাখবা, রেয়ামিলে আমাদের 2টা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা হচ্ছে কি ক্রেডিট পক্ষ। আমরা জানি যে কিছু কিছু এন্ট্রি ডেবিট পক্ষে যায় এবং কিছু কিছু এন্ট্রি ক্রেডিট পাশে যায়। তোমরা অবশ্য অনেকে জানো, আবার হয়তোবা অনেকে জানো না। এই ডেবিট এবং ক্রেডিট পক্ষে যাওয়ার কোনো কিন্তু মুখস্থ কোনো বিষয় না, এটা তার অ্যাকাউন্টিং এর সিস্টেম অনুযায়ী তারা ডেবিট এবং ক্রেডিট পাশে যায়। তো খেয়াল করে আমি বোঝাই, মনে রাখতে হবে আমরা যে 6টা উপাদান সম্পর্কে জেনে আসছি, 6টা উপাদানের মধ্যে ভালো করে খেয়াল করো, আমরা জানি সম্পদ থাকে, খরচ, ব্যয় এবং উত্তোলন থাকে। মনে রাখতে হবে রেয়ামিলের সবসময় ডেবিট পাশে, রেয়ামিলের সবসময় ডেবিট পাশে কোন এন্ট্রিগুলো বসবে? সম্পদ, খরচ, ব্যয় অথবা উত্তোলন। মনে রাখতে হবে সবসময় রেয়ামিলের ডেবিট পাশে কি কি বসবে? সম্পদ, খরচ, উত্তোলন অবশ্যই অবশ্যই রেয়ামিলের ডেবিট পাশে বসবে। সম্পদ, খরচ, উত্তোলন অবশ্যই অবশ্যই রেয়ামিলের কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। এবং আয়, দায়, মূলধন রেয়ামিলের কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার, যেহেতু অঙ্কের মধ্যে এই 6টা উপাদানের বাইরে কিছুই নাই, তুমি যাই কিছু রেয়ামিলে দেখবা এই 6টার মধ্যেই পাইবা। ঠিক আছে, হয়তোবা তুমি এখন শিখতেছো, হয়তোবা তুমি ক্লাস 9-এ আসো, ইন্টারমিডিয়েট আসো, তুমি শিখতেছো, হয়তোবা তুমি অনেক খরচ চিনো না, অথবা অনেক মূলধন তুমি চিনো না, অথবা অনেক ধরনের আয় তুমি চিনো না, অথবা সম্পদ কিছু চিনো না। সেই জন্য হয়তোবা তোমার প্রবলেম হয় যে আসলে কোনটা ডেবিট ক্রেডিট, সেক্ষেত্রে তুমি অনেকটাই মুখস্থর দিকে চলে যাও, অথবা তোমরা নর্মালি শিখার সময় মুখস্থ শিখো। তো যারা প্রকৃতভাবে মানে রেয়ামিলটা শিখবা, তাদের কিন্তু কখনোই ভুল হবে না। এখন তোমাদের কাজটা কি? হ্যাঁ, ধরো তুমি একটা আসছে, মনে করো এটা হচ্ছে লগ্নি। ঠিক আছে, লগ্নি, ধরো এটা লগ্নি আসছে। এখন লগ্নিটা কি? এটা ধরো রেয়ামিলে দেওয়া আছে লগ্নি। এখন এটা কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে নাকি ক্রেডিট পাশে যাবে? শোনো, লগ্নির ডেবিট পাশে বা ক্রেডিট পাশে যাওয়া কোনো ক্ষমতা তার নাই। ঠিক আছে, লগ্নি তার নিজস্ব পরিচয়ে কখনোই সে ডেবিট অথবা ক্রেডিট পাশে যেতে পারবে না। লগ্নিকে কোন পরিচয় যেতে হবে? সে 6টার মধ্যে কোনটা, তার প্রথম সে পরিচয়টা লাগবে, তারপরে সে ডেবিট অথবা ক্রেডিট পাশে যেতে হবে। লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ। যেমন আমরা অনেকে বুঝি না বা চিনি না যে আসলে লগ্নি জিনিসটা কি, আবার যারা জানি তারা কিন্তু জানি। আমাদের সমস্যাটা হয় কিন্তু এখানেই, যে আমরা এন্ট্রিগুলো বা দাখিলাগুলো চিনি না, না চিনার কারণে প্রবলেম হয়। তাহলে লগ্নি হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে কি সম্পদ, বিনিয়োগ কি সম্পদ। তাহলে সম্পদ রেয়ামিলের কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। এটা আমি বলছি না,
হ্যাঁ, যে অ্যাকাউন্টিং তৈরি করেছে সে বলছে। তো রেয়ামিল যদি সম্পদ ডেবিট পাশে যায় তাহলে এটা সম্পদ, তাহলে কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। কিন্তু তুমি বিশ্বাস করো, লগ্নি তার নিজস্ব পরিচয়, সে লগ্নি, সে ডেবিট পাশে যাবে, এরকম কখনোই তার এই ক্ষমতা তার নাই। ঠিক আছে, রেয়ামিল ডেবিট পাশে যেতে হলে তাকে কি হতে হবে? সম্পদ হতে হবে, না হয় খরচ হতে হবে, না হয় উত্তোলন হতে হবে। এই তিনটার বাইরে যদি সে হয়, সে রেয়ামিল ডেবিট পাশে কখনোই বসতে পারবে না। যেমন আমরা বলি নগদ টাকা ডেবিট, নগদ টাকা ডেবিট পাশে বসার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, নগদ টাকা ডেবিট পাশে কেন বসবে? কারণ নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, সম্পদ ডেবিট পাশে বসে বিদায় নগদ টাকা ডেবিট পাশে বসে। তাহলে আমরা এই বিষয়টি আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের কি সম্পদ, খরচ, উত্তোলন আমাদের ডেবিট পাশে বসে, এবং কি আয়, দায়, মূলধন আমাদের কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। তুমি বিশ্বাস করো, এই বিষয় দিয়া তুমি বলতেছো এসএসসি, এটা বলতেছো এসএসসি বলতেছো, হ্যাঁ, বিবিএ বলতেছো, এমবিএ বলবা, সিএ করবা, বাইরের দেশে পড়াশোনা করবা, আউটসাইড, সব সব জায়গার নিয়ম একটাই, রেয়ামিল হবে সম্পদ, খরচ, ব্যয়, উত্তোলন ডেবিট পাশে, আয়, দায়, মূলধন ক্রেডিট পাশে। এটা কোনো ধরনের ক্লাস ভিত্তিক কোনো পড়াশোনা না, এটা হচ্ছে জেনুইন পড়াশোনা। ঠিক আছে, এইভাবে তোমাকে শিখতে হবে। তুমি আজকে রেয়ামিল শিখছো, আবার ইন্টারমিডিয়েটে রেয়ামিল শিখো কেন? ইন্টারমিডিয়েট তো রেয়ামিল শিখার কিছু নাই। তুমি ইন্টারমিডিয়েটে কি শিখবা? হ্যাঁ, যে রেয়ামিলের ভিতরে কিছু এন্ট্রি আছে আমার 9, 10 ছিল না, আমি চিনি না, ওইগুলারে চিনবা। যেমন মনে করো আমি একটা কথা বলছি, লগ্নি, ঠিক আছে, অথবা পরিপূরক তহবিল, আয়কর সঞ্চিতি, এরকম কিছু থাকতে পারে। এইসব বিষয়গুলোকে তোমার চিনতে হবে যে হ্যাঁ, পরিপূরক তহবিলটা কি। আমরা তো জানি যে সম্পদ, খরচ, উত্তোলন ডেবিট পাশে বসবে, আয়, দায়, মূলধন ক্রেডিট পাশে। তুমি পরিপূরক তহবিলটা কি তোমার শিখতে হবে। তুমি যদি শিখো হ্যাঁ পরিপূরক তহবিল ক্রেডিট পাশে যায়, তাহলে তো এনেই তুমি নিজের ধ্বংস করে দিলা, কারণ তুমি পরিপূরক তহবিল চিনোই না। এটা আর্থিক অবস্থা যখন আসবে তোমার সামনে, তুমি এটা নিয়ে চিন্তাই করবা, এটা কি, এটা কোন দিকে নিবো, এটা কি বিশ্বদায় বিবরণীতে নিবো নাকি আর্থিক অবস্থা বিবরণীতে দেবো। এই বিষয়গুলো কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের কি করি, বেসিক গুলোকে আমরা মেরে ফেলি। সেজন্য আমরা কি করি জানি, প্রত্যেক ইয়ারে, প্রত্যেক সময় এই মাসে রেয়ামিল শিখছো, আবার পরবর্তী মাসে রেয়ামিল শিখতে হয়। এমনও হয়েছে যে তুমি ফার্স্ট ইয়ার রেয়ামিল শিখছো, সেকেন্ড ইয়ার আবার রেয়ামিল শিখতে হয়। তুমি একটা বার অ্যানালাইসিস করে দেখো, তুমি জানো যে এই বিষয়গুলো ডেবিট হয়, এই বিষয়গুলো ক্রেডিট হয়। তুমি যখন তোমার আগামী 5 বছর যদি তোমার মনে হয় যে তুমি ভুলে গেছো, তখন আমাকে বলবে। আর এসএসসি এসএসসি গুলো তো একদম পানি ভাত, কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সব থেকে বেশি বুঝতে হবে হচ্ছে কি এই বিষয়গুলো। এই বিষয়গুলো চিনলে আমরা সব চ্যাপ্টার পারবো। তাহলে আমার এই পর্যন্ত শেষ, যে আমরা জানি সম্পদ, খরচ, উত্তোলন ডেবিট হবে, আয়, দায়, মূলধন ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে কিছু কিছু এই পর্যন্ত যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। আমার কথার যারা ভ্যালু বুঝছো তারা একটু ক্লিয়ার লিখে দাও। ভাই, এখানে কোনো কথা তোমাকে ইমপ্রেস করার জন্য না, ঠিক আছে। আমার পর্যাপ্ত পরিমাণ বিবিএতে স্টুডেন্টস আছে। আমার যদি এসএসসি তে একজন স্টুডেন্টও না থাকে, আল্লাহর রহমতে আমি চলতে পারবো। ঠিক আছে, আমার বিবিএতে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্টস আছে। বুঝছো, আমি কেন এসএসসি-টা নিচ্ছি, কারণ আমি যখন বিবিএর স্টুডেন্টদের পড়াই, হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, তারা অ্যাকাউন্টিং এর অনেক কিছু জানে না, সেজন্য আমি এসএসসি তে অনলাইন চালু করতেছি, যে আসলে তোমাদেরকে যদি আমি একটু ভালো দিকটা একটু শিখিয়ে দিতে পারি, অ্যাডমিশনে যদি ভালো একটা জায়গায় যেতে পারো, ভালো একটা ইউনিভার্সিটির চান্স পেতে পারো, অন্তত পক্ষে বলবা হ্যাঁ স্যারের কাছ থেকে আমার ভালো একটা জিনিস শিখছি, যে জিনিসটা আসলে পিওর ছিল। ঢাকা ইউনিভার্সিটির টিচার যখন তোমার সামনে লেকচার দিবে, যখন দেখবে ওনার কথা আমাদের সাথে মিলতেছে, আমরা যেটা বলছি সেটাই, তখনই তোমার মনে পড়বে যে না, আমাদের স্যার কিছু শিখাইছে। এই জন্য এসএসসি তে আসা, বুঝছো, জাস্ট এতটুকুই। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা রেয়ামিলে চলে যাব। ঠিক আছে, আমার একটু দাঁড়াও, একটু কমেন্ট আমি দেখতেছি, কমেন্ট শো করতেছে না। একটা ক্লাস করবা সময় নিয়ে, সব প্রবলেম সলভ। একটা ক্লাস সময় নিয়ে করবা, সব প্রবলেম সলভ, কোনো ঝামেলা দরকার নেই। আচ্ছা, শেষ। গুড। এখন আমরা জানি যে কিছু কিছু এন্ট্রি রেয়ামিলে আসেই না, কিছু কিছু এন্ট্রি কি রেয়ামিলে আসেই না, বুঝছো। আচ্ছা, সব এন্ট্রি যদি রেয়ামিলে আসে, পরীক্ষক তোমাকে কিভাবে যাচাই করবে? যাচাই করার তো কোনো ওয়ে নাই, কারণ তুমি তো অলরেডি জেনে ফেলছো যে সম্পদ, খরচ, উত্তোলন ডেবিট হয়, আয়, দায়, মূলধন ক্রেডিট হয়। পরীক্ষক কিন্তু জানে না তুমি মুখস্থ করতেছো ঘরে ভেবে, বুঝছো।
তখন যখন একটা রেয়ামিলে তুমি সবকিছু বুঝিয়ে ফেলছো তখন তো তুমি ডেবিট ক্রেডিট করে ফেলবা, কিন্তু পরীক্ষক তোমাকে কি করবে, তোমাকে আটকাবে, তোমার মেধা যাচাই করবে। তখন সে কি করবে জানেন, রেয়ামিলের ভিতরে এমন কিছু এন্ট্রি দিবে যে এন্ট্রি গুলা রেয়ামিলে আসবে না। যেমন তুমি রেয়ামিল পারো, রেয়ামিলের ভিতরে এন্ট্রি গুলা যে আসবে না এটা বাছাই করার দায়িত্ব কিন্তু তোমার, কারণ তুমি স্টুডেন্টস, তুমি শিখতেছো, তোমাকে কিন্তু ভালোটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জন্য তোমার কিছু কিছু এন্ট্রি দেওয়া হয় রেয়ামিলে, যে এন্ট্রি গুলা কখনোই রেয়ামিলে আসে না। যেমন তোমরা এখন, আমি জানি যারা 9-10 অথবা ইন্টারমিডিয়েটে আছো, যারা রেয়ামিল করছো, এই যে বিষয়গুলো সবকিছু জানো, এগুলা মুখস্থ করে ফেলছো যে স্যার এগুলো রেয়ামিলে আসে না। ঠিক আছে, আমি তোমাদের নতুন কিছু শিখাবো আজকে। আমি রেয়ামিল করবো 5 মিনিটে, ঠিক আছে, কিন্তু এখানে আমি 20 মিনিট টাইম ব্যয় করবো। আমি রেয়ামিল একটা রেয়ামিল আমি করবো কত মিনিটে, আমি একটা রেয়ামিল 5 মিনিটে করে ফেলবো। ঠিক আছে, 5 মিনিটে জাস্ট আমি ডেবিট ক্রেডিট বলে দিব, তুমি ক্লিয়ার। ঠিক আছে, আর এখানে আমি সময় ব্যয় করবো 20 মিনিট, কারণ এই মুখস্থ বিদ্যাটা আজকে মাথা থেকে ফালাই দিবা। আমি তোমাদেরকে বুঝাবো, তোমরা যে মুখস্থ বিদ্যা ইউজ করো না, আমি যদি প্রশ্ন করি বা আমি একটা রেয়ামিলে একটা এন্ট্রি ঢুকাই দেই, তোমরা অনেকে বুঝতে পারবো না যে কি আসবে কি আসবে না। যদি প্রমাণ চাও আমার বললো, আমি রেয়ামিল তৈরি করে দিব। ঠিক আছে, চলো আমরা এটা একটু দেখি। ক্লিয়ার, খেয়াল করো, এখানে লেখা আছে রেয়ামিলে যে সকল দাখিলা আসবে না অথবা অন্তর্ভুক্ত হবে না। অনেক সময় কিন্তু ক নাম্বারে চাই যে রেয়ামিলে কোন দাখিলাগুলো আসবে না অথবা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু মুখস্থ জানি, সমাপনী মজুদ পণ্য আসে না, প্রারম্ভিক খাতে নগদ আসে না, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত আসে না। ঠিক আছে, সমাপনী মনিহারি অথবা মনিহারি আসে না, সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ আসে না। ঠিক আছে, আমার ক্লাসটা যদি বড় কোনো টিচারও দেখে, আমি তোমার একটা কথা বলি, এটা তুমি মুখস্থ করার কারণ কি জানি, আমরা নিজেরা দায়ী। আমাদের বাংলাদেশের প্রশ্ন যারা করে তারা নিজেরা এটার জন্য দায়ী, বুঝছো? কারণ তারা কি করে জানি, প্রশ্নের মধ্যে নতুনত্ব কিছুই আনে না, তারা এইগুলাই দিয়া প্রশ্নগুলা করে। তা টিচারও সুযোগ পাইছে, মনে করো এইগুলা দিয়ে তোমার শিখা রাখছে, তারাও জানে যে বোর্ড পরীক্ষায় এরকম স্যাম্পল গুলো আসবে, তুমি এগুলো মুখস্থ করে ফেলছো, সমস্যা হবে না। তুমি এই ক্লাস পাইছো, ইন্টারমিডিয়েটে গেছো, বিবিএতে উঠে গেছো, তোমার ঝামেলা শেষ। কিন্তু তুমি আসলে এগুলো সম্পর্কে শিখলাই না, এই জন্য তুমি অ্যাডমিশনের মধ্যে টপ পেতে পারলা না, বিভিন্ন জায়গায় তুমি কম্পিটিশনে হেরে গেলা। ঠিক আছে, ধরাটা খাইছো নিজের লাইফে, কিন্তু পরীক্ষায় কোনো ধরা খাও নাই। এখন খেয়াল করো, আসলে আমাদের পরীক্ষার, আমাদের প্রশ্নের অনেক চেঞ্জ করতে হবে, আমাদের প্রশ্ন অনেক চেঞ্জ করতে হবে, কারণ এই মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। আমি তোমাকে বুঝাই, ভালো করে খেয়াল করো। এই সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে কেন আসে না? ঠিক আছে, যখন সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না, কেন আসে না? দেখো, আমাদের সমাপনী মজুদ পণ্য মানে কি, আমাদের ক্রয়কৃত পণ্য, খেয়াল করো, ক্রয়কৃত পণ্য ধরো 20,000, 50,000। ঠিক আছে, ক্রয়কৃত পণ্য কত? 50,000। এবং আমাদের আগে পণ্য ছিল ধরো প্রারম্ভিক মজুদ ধরো ছিল 70,000। ঠিক আছে, তাহলে আমাদের আমি পণ্য ক্রয় করছি 20,000, প্রারম্ভিক ছিল কত? 70,000, সরি 50,000 আর 70,000 কত হলো? 1,20,000। ভালো করে বুঝবা, একদম ভালো করে বুঝবা। ঠিক আছে, 1,20,000 টাকা আসবে না। এখন এই 1,20,000 টাকা আমার ক্রয় এবং হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমরা কিন্তু জানি নর্মালি একটা প্রতিষ্ঠান যে পণ্যটা ক্রয় করে এবং তার যে পণ্য থাকে, ওই পণ্য থেকে যে পণ্যটা অবিকৃত থাকে, যে পণ্যটা অবিকৃত থাকে, অবিকৃত পণ্য ধরো আমরা অবিকৃত 10,000। ঠিক আছে, এটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। মানে একটা আর্থিক সময়ের শেষে কোনো অঙ্ক 1 মাসের হতে পারে, কোনো অঙ্ক 1 সপ্তাহের হতে পারে, এটা কিন্তু কোনো বিষয় না। আর্থিক সময় ধরো আমি বছরে শুরু করেছি, বছরে আমি পণ্য কিনছি 50,000 আর আমার পণ্য শুরুতে ছিল 70,000। ওকে, এখন আমার 1,20,000 টাকার পণ্য আমার প্রতিষ্ঠানে এই বছরে কিনা প্লাস আমার ছিল এটা। এরপর আমি এই বছর শেষ হওয়ার পর অবিকৃত পণ্য কত? 10,000। তাহলে আমার কি হলো? এটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। এখন এটা স্যার রেয়ামিলে আসার না আসার কারণ কি, একটু খেয়াল করে দেখো। আমরা কিন্তু অলরেডি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি যখন আমি ক্রয় দেখেছিলাম অঙ্কে, ক্রয় কিন্তু আমি ডেবিট পাশে দিয়ে দিচ্ছি। ক্রয় কোন পাশে দিয়েছি? ডেবিট পাশে দিয়েছি। কারণ কেন? কারণ ক্রয় হচ্ছে খরচ, ক্রয় রেয়ামিলে ডেবিট পাশে যাবে, এটা তার বৈশিষ্ট্য। প্রারম্ভিক মজুদ পণ্য তোমরা কি জানো এটা কি?
প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু খরচ, এটা তুমি জীবন উল্টাইতে পারবে না, এটা খরচ। যদি না শিখে থাকো শিখে রাখো। প্রারম্ভিক মজুদ পণ্য কি খরচ, খরচ কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে। এখন তুমি খেয়াল করো, তুমি তুমি টোটাল পণ্য কিনছো 1,20,000 টাকা, টোটাল পণ্য কিনছো কত, 1,20,000 টাকা। এখন 1,20,000 টাকার পণ্য যে তুমি কিনছো, তুমি কিন্তু 1,20,000 টাকার পণ্য অলরেডি রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছো, অলরেডি রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছো, ঠিক আছে। এখন তুমি যদি আবার এই পণ্যটা অন্তর্ভুক্ত করো, তাহলে তোমার পণ্য কত দ্বারা যাচ্ছে, 1,30,000, অথচ আদৌ তুমি 1,30,000 টাকার পণ্য কিনো নাই। কারণ হচ্ছে এই অবিকৃত পণ্যটা এই 1,20,000 পণ্য থেকে সে বের হয়েছে। তো যেহেতু 1,20,000 টাকার পণ্য আমাদের রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তো আমার এই 1,20,000 টাকার থেকে পণ্য থেকে যে 10,000 পণ্য আমার এক্সট্রা ভাবে বের হয়েছে, তার তো রেয়ামিলে স্থান পাওয়ার কোনো দরকার নাই, কারণ তার বাবা আর হচ্ছে তার মা তো এমনি নর্মালি রেয়ামিলের মধ্যে আছে, সেখান থেকে তো তার জন্মটা হয়েছে। তাহলে যেহেতু এখানে ক্রয় এবং মজুদ পণ্য 1,20,000 টাকার পণ্য অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে অবিকৃত পণ্য এটা আর অন্তর্ভুক্ত হওয়ার কোনো দরকারই নেই। এটা অন্তর্ভুক্ত হওয়া মানে তুমি 10,000 টাকা বেশি রেয়ামিলে অন্তর্ভুক্ত করছো, বুঝছো? এই জন্য এটা আসে না, ঠিক আছে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ফয়সাল মোল্লা 6 নম্বরটা বুঝি না। আচ্ছা, আমি আসি ভাই, 6 নম্বরটা আমি বুঝাই দিব, ঠিক আছে। আমাকে একটু বুঝাইতে দাও, সময় লাগবে না, একটু বুঝাইতে দাও, সময় লাগবে না। আচ্ছা, একটু ক্লিয়ার লিখে দাও। যে কোনো 1-2 জনে কমেন্ট করবো একটা, হ্যাঁ, একটু কমেন্ট করলে আমি সামনে যেতে পারি। আচ্ছা, এই জন্য সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না। আচ্ছা, আবার অনেক সময় দেখবা রেয়ামিলে সমাপনী মজুদ পণ্য আসে, এটা আমি কথা বলবো হচ্ছে নেক্সট ক্লাসে। আচ্ছা, আজকে কথা বললে বড় হয়ে যাবে ক্লাসটা। এরপরে খেয়াল করে দেখো, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা আসে। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক কি ব্যাংক জমা আসে না। আসলে কি জানোনি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না এরকম কোনো রুলস নাই, এটা তৈরি করা হয়েছে। এটা কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। দেখো, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত আসে না, শোনো, এরকম কোনো রুলস নাই। এই রুলস গুলা তোমরা তৈরি করছো নিজেরা, এরকম কোনো রুলস নাই। ওই যে রেয়ামিলে আসে এগুলা আসে না, সেজন্য তোমরা এটাকে প্যাকেট করে রুলস করে রাখছো, ঠিক আছে, যে এগুলা তোমরা খাইলে সমস্যা হবে না, চলতে পারবা। কিন্তু এটার কোনো নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে। এটার নিয়মটা কি জানোনি, যে প্রারম্ভিক 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 কোন সম্পদ এবং দায়, এবং কি দায়, প্রারম্ভিক কোন সম্পদ এবং দায় রেয়ামিলে আসে না, রেয়ামিলে আসে না। এটা হচ্ছে রুলস। প্রারম্ভিক কোন সম্পদ বা কোনো দায় আসবে না। মনে রাখতে হবে, প্রারম্ভিক তোমার সম্পদ ছিল বা দায় আছে, এটা কখনোই রেয়ামিলে আসবে না। এখন খেয়াল করে দেখো, হাতে নগদ কি সম্পদ, হাতে নগদ কি সম্পদ, প্রারম্ভিক হাতে নগদ মানে প্রারম্ভিক সম্পদ। এই রুলস এর কারণে তারা আসে নাই, ঠিক আছে। প্রারম্ভিক ব্যাংক জমা কি সম্পদ, প্রারম্ভিক আসবে না। তারপর হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে দায়, মানে তুমি ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলন করে নিয়ে আসছো, মানে জমার থেকে বেশি টাকা উত্তোলন করে নিয়ে আসছো, সেটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে এটা এক ধরনের দায়। তাহলে এই দায়টাও কি প্রারম্ভিক দায়, যেহেতু প্রারম্ভিক লেখা আছে, প্রারম্ভিক দায় আসবে না। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে মুখস্থ, আর প্রারম্ভিক কোন সম্পদ এবং কোন দায় রেয়ামিলে আসবে না, বুঝতে পারছো? এখন যদি তোমার রেয়ামিলে আসে যে প্রারম্ভিক দেনাদার লেখা আছে, রেয়ামিলের ভিতরে মনে করো লেখা আছে প্রারম্ভিক দেনাদার, তোমরা একটু কমেন্ট করো তো, এটা কি প্রারম্ভিক দেনাদার কি রেয়ামিলে আসবে নাকি আসবে না? একটু কমেন্ট করো, প্রারম্ভিক দেনাদার কি রেয়ামিলে আসবে নাকি আসবে না? ঠিক আছে, সেকেন্ড পেপার ক্লাস হচ্ছে ভাই, আমাদের সেকেন্ড পেপার ক্লাস হচ্ছে, আমাদের নেক্সট ক্লাসে আবার সেকেন্ড পেপার ক্লাস। প্রারম্ভিক দেনাদার কি রেয়ামিলে আসবে নাকি? এই প্রারম্ভিক দেনাদার কি রেয়ামিলে আসবে? মনে করো আমি লিখলাম দেনাদার, দেনাদার, ঠিক আছে, প্রারম্ভিক লিখলাম 1 ধরো 2024 সালে দিলাম, এটা কি রেয়ামিলে আসবে? আসবে না। কেন আসবে না? এটা কিন্তু এই রুলস এর মধ্যে পড়বে না, কখনোই পড়বে না। আমি এমন 10টা থেকে 12টা আমি एग्जांपल দিতে পারবো যেটা একটাও তোমাদের রুলসে পড়বে না, একটা রুলসে পড়বে না। তাহলে কেন আসবে না? কারণ দেনাদার হচ্ছে প্রারম্ভিক সম্পদ, এই জন্য এটা আসবে না। তাহলে প্রারম্ভিক দেনাদার এবং প্রারম্ভিক সম্পদ রেয়ামিলে আসবে না, আমি জানি, কিন্তু কেন আসবে না একটু শিখো। আচ্ছা, ওকে।
ধরো আমি তোমাকে সাপোজ বললাম তুমি 2023 সালে জানুয়ারি মাসে ব্যবসা শুরু করছো, ঠিক আছে? জানুয়ারি 1 তারিখ ব্যবসা শুরু করছো, 2023 সালের ডিসেম্বরে 31 তুমি হিসাব করতেছো। তুমি যখন রেমিলটা প্রস্তুত করো, তখন তুমি এই সময়ের মধ্যে অবস্থান করো, এখানে বসে বসে তুমি রেমিল প্রস্তুত করো, কারণ তুমি 1 বছর বিজনেস করছো। এখন যদি মনে করো হ্যাঁ তুমি 2021-23 সালে জানুয়ারি মাসে কোন লোকের কাছে তোমার ব্যাংকে টাকা ছিল, কত? ব্যাংকে টাকা ছিল ধরো 20,000। তুমি কি এই প্রারম্ভিক ব্যাংক জমা নিয়ে ডিসেম্বর 31 তারিখ হিসাব করবা? বলতো, এই প্রারম্ভিক সম্পদ নিয়ে ডিসেম্বরে তুমি হিসাব করবা? কখনই করবা না, এটা হবে না তো। কারণ তোমার জানুয়ারি 1 তারিখে 20,000 টাকা ব্যাংক ছিল, এখন তো তোমার লাভটা ভয়া তোমার 31 তারিখে 1 বছরে ব্যাংক হয়ে গেছে 2 লাখ টাকা। তো তুমি প্রারম্ভিক 20,000 টাকা যদি হিসাব করো, তাহলে তুমি কেমনে আর এই তোমার হিসাব কেমনে রাখবা? বুঝছো? এটা এমন হলো না যে আমার বাবার ছিল এককালে 1 লাখ কোটি কোটি টাকা, এখন আমি এনে বসে বসে স্বপ্ন দেখতেছি, বিষয়টা এরকম। তো হিসাব বিজ্ঞান কি? হ্যাঁ, হিসাব বিজ্ঞান কি? ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে একটা তথ্য তোমাকে সরবরাহ করে তুমি কিভাবে হিসাবটাকে ভালো করে হিসাব নিকাশ করবা, ঠিক আছে? তো তোমার শুরুতে কত টাকা সম্পদ ছিল, কি পরিমাণ দায় ছিল, এটা যদি তুমি বছরের শেষে বসে বসে হিসাব করো, এটা তো তোমার কখনোই অ্যাকাউন্টিং এর সাপোর্ট করবে না, বুঝছো? এই জন্য প্রারম্ভিক কোনো সম্পদ, প্রারম্ভিক কোনো দায় আসবে না। শুধুমাত্র এইগুলো না, যদি 14 গোষ্ঠীও প্রারম্ভিক কোনো সম্পদ থাকে সেটা কখনোই রেমিলে আসবে না। যদি প্রারম্ভিক কোনো দায় থাকে সেটাও কখনো রেমিলে আসবে না। কারণ তোমার কাছে জানুয়ারি মাসে 1 তারিখে কোন এক ব্যক্তি 10 লাখ টাকা পাওনা ছিল, ডিসেম্বর 31 তারিখে হয়তো বা সে 1 টাকা না পাইতে পারে, অথবা তো এখন তোমার কাছে 12 লাখ টাকা পাইতে পারে। তাহলে তুমি জানুয়ারি 1 তারিখে হিসাব কেন করবা? এই জন্য প্রারম্ভিক কোনো সম্পদ এবং প্রারম্ভিক কোনো দায় রেমিলে আসবে না, মনে রাখতে হবে। যদি পাওনাদারের সাথে টাইমটা থেকে প্রারম্ভিক আসবে না, বুঝতে পারছো? প্রারম্ভিক কোনো সম্পদ, প্রারম্ভিক কোনো দায় রেমিলে আসবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের শেষ। ওকে, একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, একটু ক্লিয়ার লিখে দাও। তাহলে আমরা কি শিখতে পেলাম? রুলস। আমাদের এই রুলস চলবে না। এই রুলস কি চলবে না? আমরা নতুন শিখলাম প্রারম্ভিক কোনো সম্পদ, প্রারম্ভিক কোনো দায় রেমিলে আসবে না। এরপর হচ্ছে 5, সমাপনী বা অব্যবহৃত মণিহারি। ঠিক আছে, সমাপনী বা অব্যবহৃত মণিহারি। খেয়াল করো, আমরা যখন মণিহারি ক্রয় করি, নরমালি মণিহারি হচ্ছে একটা খরচ। মণিহারি কি? মণিহারি খরচ। মণিহারি কি খরচ? ধরো আমি 20,000 টাকার মণিহারি কিনলাম, 20,000 টাকা মণিহারি কিনলাম। মণিহারি কি খরচ? এটা খরচ, এটা অলরেডি রেমিলে ডেবিট পাশে চলে যাবে, ওর কোনো বাধা নেই। মণিহারি 20,000 টাকা অলরেডি রেমিলে ডেবিট পাশে চলে যাবে। এখন বছর শেষে গিয়ে দেখলাম যে 2,000 টাকার মণিহারি কি আছে? অব্যবহৃত আছে, বা সমাপনী বলা হয়। এটাকে কি বলা হয়? সমাপনী। তো এই যে 2,000 টাকার মণিহারি অব্যবহৃত আছে বা সমাপনী আছে, এটা কই থেকে এসেছে? এটা অবশ্যই এই মণিহারি থেকে আসছে। তাহলে যেহেতু আমার মণিহারি বাবদ আমি খরচ করেছি 20,000 টাকা, এটা আমার রেমিলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি 2,000 টাকা আবার ঢুকাইয়া আমি মণিহারি 22,000 টাকা করার আমার কোনো দরকার আছে? এটা তোমার একটা ভুল হবে, 100% ভুল হবে, ঠিক আছে? এই জন্য সমাপনী মণিহারি অথবা অব্যবহৃত মণিহারি আমাদের রেমিলে আসে না, ঠিক আছে? কারণ কেন? কারণ আমাদের প্রারম্ভিক মণিহারি আমাদের রেমিলে অন্তর্ভুক্ত হয়, ওই মণিহারি থেকে এটা আমাদের কি বেঁচে যাওয়া অংশ। সেজন্য আমাদের এই বেঁচে যাওয়া অংশ আমরা কি করবো? আমরা টোটাল অ্যামাউন্ট আমরা বসায় রাখছি, এই জন্য এটা রেমিলে আমাদের আসবে না, ঠিক আছে? এখন এই 6 নাম্বার জানি কে বুঝো নাই, একটু ভালো করে খেয়াল করো। 6 নাম্বার যারা থাকবা ভালো কিছু শিখতে পারবা লাইভ ইনশাআল্লাহ। সম্ভাব্যতায় সম্ভাব্য সম্পদ। শোনো, সম্ভাব্য বা সম্ভাব্য জিনিসটা, সম্ভাব্য জিনিসটা হচ্ছে হতে পারে, হতে পারে, বুঝছো? হতে পারে। যেমন আমি তোমাকে এখানে রেমিলের ভিতরে লিখলো সম্ভাব্য, হ্যাঁ ধরো সম্ভাব্য আসবাবপত্র, ধরো 20,000 টাকা, ঠিক আছে? এটা সম্ভাব্য আসবাবপত্র বলতে পারো বা সম্ভাব্য সম্পদ বলতে পারো। মানে সম্ভাব্য কথা লেখা থাকা মানে ধরো সম্ভাব্য আসবাবপত্র। মানে এটার বিষয়টা এরকম যে তোমার 20,000 টাকা আসবাবপত্র আসতেও পারে, হতেও পারে। আচ্ছা, অ্যাকাউন্টিং এটা সাপোর্ট করে যে কাল্পনিক কোনো বিষয় বলছে অ্যাকাউন্ট লুকাপিসুল হিসাব করতে। লুকাপিসুল কি বলছে? ইফেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন। তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি ইফেক্ট করে, সেটাই একমাত্র কি
তোমার অ্যাকাউন্টিং এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন তুমি বলতেছো আমার 2024 সালে 20,000 টাকা আসবাবপত্র আসতেও পারে, এটা তো আমাদের হিসাব সমীকরণে কোথাও প্রভাব পড়বে না, সেই জন্য এটা কি লেনদেনই না, এই জন্য এটা রেমিলে কখনোই স্থান পাবে না। ঠিক আছে? আচ্ছা, তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার লিখে দাও। আমরা এখন একটা রেমিল করব যেটা টাকা পড়ে আসছে। একটু প্লিজ সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। এখন যারা সম্পদ খরচ উত্তোলন দায় মূলধন চিনো না, এই ক্লাসটা তাদের জন্য, বুঝছো? কারণ যার ঘোরাতে এই সমস্যা সে আমার ক্লাস করে কিছুই বুঝবে না। তাকে আমি যতই নিয়ে সাঁতরাই, সে আমার সাথে সাঁতার কেটে ওই পারে যেতে পারবে না, বুঝছো? ঘোরা থেকে শক্ত করে আসতে হবে। এই জন্য আমি বারবারই বলতেছি, প্রথম ক্লাসে আমি বারবার বলছি, সম্পদ খরচ দায় হবে মূলধন ভালো করে চিনতে হবে, না হলে কখনোই তুমি আসতে পারবে না। চলো আমরা এখন একটা এই বিষয়টা, এটা আমি পরবর্তী ক্লাসে, ওই যে তোমাদের প্রারম্ভিক মজুদ পণ্য রেমিলে থাকলে সমাপনী মজুদ পণ্য রেমিলে কখন আসে, কেন আসে, এটা ব্যাখ্যা দিতে গেলে আরো 20-25 মিনিট চলে যাবে। এই জন্য আমি এই বিষয়টা কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমরা চলো একটা রেমিল করি। দেখো এটা হচ্ছে তোমাদের একটা রেমিল, এটা তোমার ঢাকা বোর্ড 2019 সালে আসছে। ঠিক আছে, 19 সালের পরে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। 20 সালে অটো পাস, 21 সাল শর্ট সিলেবাস, 22 সাল শর্ট সিলেবাস, 23 সাল শর্ট সিলেবাস, 24 সাল কিন্তু আবারও হাফ অটো পাস। তো এই হচ্ছে 19 সালের প্রশ্ন। এখন খেয়াল করে দেখো, এখানে প্রথমে তারা এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে। ঠিক আছে, এই যে এন্ট্রিগুলো দেওয়া আছে, এখানে কোনো বহিষ্ঠ সম্পদ, না হলে দায়, না হলে খরচ, না হলে আয়, ওর বাপ দাদার পরিচয় আছে, এটি ও ছাড়া কিছু না। তাহলে দেখো ক নম্বর কি বলছে, যে সমস্ত দফা রেমিল অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি করো। কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না? হাতে নগদ প্রারম্ভিক, আমার বাবার আগে 15,000 টাকা আছিল, এটা কখনোই আসবে না। আমার এখন কি আছে সেটা আসবে। আমি এখন কোথায় অবস্থান করতেছি? 31 ডিসেম্বর, এটা আসবে না। কল কবজা আসবে, ব্যাংক হ্যাঁ আসবে, ব্যাংক জমা হ্যাঁ, আমার বাবার কি বছরের শুরুতে 12,000 টাকা ছিল, এটার কোনো ভ্যালুই নাই, আসবে না। ঠিক আছে, আমার বাবার এখন কি হাতে নগদ আছে কত? 8,000, হ্যাঁ এখন কত আছে? 8,000, এটা অবশ্যই রেমিলে আসবে, কারণ প্রারম্ভিক সম্পদ রেমিলে কখনোই আসে না, সমাপনী সম্পদ রেমিলে অবশ্যই আসবে। মূলধন, তারপরে যে দেখো এগুলো সব আসবে, তারপরে মজুদ পণ্য। আমরা কিন্তু জানি যে সমাপনী মজুদ পণ্য রেমিলে আসে না, আমি একটু জাস্ট ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, আমাদের এটা আসবে না। ঠিক আছে, কেন আসবে না? কারণ দেখো আমাদের অলরেডি ক্রয় আছে এবং কি প্রারম্ভিক মজুদ পণ্য আছে। যেহেতু ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের রেমিলে আছে, হ্যাঁ, অথবা না থাকুক গণিত হবে আছে, সেক্ষেত্রে আমাদের কি সমাপনী মজুদ পণ্য আসবে না, কারণ এই দুইটার মধ্যে আমার এটার টাকা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে না। আর কি আছে? আর কিছুই নেই, বুঝছো? দেখো তুমি খুব সহজে বের করে ফেলছো। তাহলে আমাদের ক নাম্বারের উত্তর কত? 15,000, 12,000, 27,000 আর হচ্ছে 28,000, টোটালি 55,000 টাকা হয়। তাহলে ক নাম্বার আনসার কত? 55,000। সবাই একটু ক নাম্বার ক্লিয়ার লিখে দাও। আমি এখন তোমাদেরকে রেমিল করাবো। দেখো এরপর বলছে মোট সম্পত্তি মোট দায়। হায় হায়, মোট সম্পত্তি মোট দায় তো স্যার আমি প্রথম ক্লাস থেকেই চিনো না? মোট সম্পদ মোট দায় প্রথম ক্লাস থেকেই চিনো নাকি চিনো না? তাহলে এটা কি নতুন করে শিখার কিছু নাই? তুমি এখানে ভালো করে জানো কোনটা মোট সম্পদ, এখানে কোনগুলো দায়। ওই যে বলে আসছি, ভালো করে শিখতে হবে। আর যদি সম্পদ দায় না চিনো, আবার শিখো, এগুলো আবার মুখস্থ করো, রেমিল মুখস্থ করো, দশম অধ্যায় মুখস্থ করো, আত্মীয় সেবী মুখস্থ করো, দ্বিতীয় পত্র সব মুখস্থ করো, তোমার জীবনে নেই শেষ, বুঝছো? তাহলে আমাদের ক নাম্বার ক্লিয়ার। ওকে, আমরা এখন খ নাম্বার করব। ঠিক আছে, খ নাম্বার করব। কি করবো আমরা? খ নাম্বার। দেখো মোট সম্পত্তি চাইছে, এখানে কোনগুলো সম্পদ তোমাকে জাস্ট করতে হবে। খেয়াল করো, নগদ টাকার সম্পদ কিন্তু এটা আমাদের আসবে না, এটা হচ্ছে প্রারম্ভিক নগদ, কখনোই এটা আসবে না। প্রারম্ভিক নগদ কখনোই হিসাবভুক্ত হবে না। আমার বাবার আগে কত ছিল সেটা বিষয় না। কলকাতার সম্পদ আসবে, এটা কি সম্পদ, কারণ আমাকে সুবিধা দিচ্ছে। আসবাবপত্র সম্পদ আসবে, ব্যাংক জমার সম্পদ কিন্তু এটা প্রারম্ভিক সম্পদ আসবে না। সুনাম সম্পদ আসবে, হাতে নগদ সম্পদ আসবে। ঠিক আছে, তারপরে কি? তারপর হচ্ছে তোমার এই যে সমাপনী মজুদ পণ্য কিন্তু সম্পদ, এটা রেমিলে স্থান না পাইলেও কিন্তু সম্পদ, বুঝছো? কারণ তোমার অবিকৃত পণ্য সম্পদ, সেজন্য সেও কিন্তু আসবে। সে কিন্তু রেমিলে স্থান পায় নাই, কিন্তু সে সম্পদের জায়গায় স্থান পাবে।
কারণ তুমি ভালো করে চিনো যে সমাপনী মজুদ পণ্য সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য খরচ। যেহেতু সম্পদের পরিমাণ চেয়েছে, সমাপনী মজুদ পণ্য অবশ্যই আসবে, শেয়ার মিলে আসো বা না আসো। ঠিক আছে, আমার ভাই আমারই থাকবে। ওকে, এরপর হচ্ছে তোমার ব্যাংক জমা আসবে, প্রাপ্য হিসাব আসবে। দেখো তো আর কোনো সম্পদ আছে কিনা। এখন তোমার এগুলো সম্পদ কি বুঝতে সমস্যা হয়? কলকব্জা মানে কি বুঝছো তো? বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রপাতি থাকলে তোমার সুবিধা পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, এটা অবশ্যই সম্পদ। আসবাবপত্র সম্পদ। সুনাম, তোমার সুনাম আছে, সুনাম তোমাকে সুবিধা দিবে, তোমার সুনামের জন্য কাস্টমার বাড়বে, সুনামের একটা ভ্যালু আছে, সেজন্য কি অবশ্যই এটা সম্পদ। এরপরে কি বলছে? মোট দায়ের পরিমাণ। শেষ, দায়গুলো তুমি নরমালি বের করতে পারবা। এখানে তোমাকে কোন ধরনের প্রেশার লাগবে না। তুমি দেখো এটা কিন্তু এসএসসি পরীক্ষার, দেখো দায় কোনটা কোনটা আছে। দেখো এই যে ব্যাংক ঋণ, এটা দায়, তোমাকে পরিশোধ করতে হবে। এটা কি আমরা কি বলছিলাম? পরিশোধ করতে হবে এমন কোনো কিছু দায়, এটা দায়। বকেয়া ভাড়া পরিশোধ করতে হবে, এটা দায়। আচ্ছা, এরপরে কি দেখো? আসবাবপত্র সুনাম হাতে নগদ, এখানে আর কোনো দায় নাই। এরপর দেখো মূলধন, এটা কিন্তু অন্তর্দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা আসবে না। তারপর হচ্ছে বিজ্ঞাপন, হ্যাঁ পদ হিসাব। পদ হিসাব মানে কি? পাওনাদার, মানে আমাদের কাছে যারা টাকা পায় আমাকে পরিশোধ করতে হবে, তাহলে এটাও কি দায়। তারপর দেখো আর কোনো দায় নেই। তাহলে দায় কয়টা হলো? 3টা। তোমাদের কি মনে হয় দায় আছে? আচ্ছা, যদি আমি ভালো করে তোমাদেরকে বুঝাইতে পারি তাহলে খ নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। খ নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। যদি আমি ভালো করে বুঝাইতে পারি, খ নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? অ্যাকচুয়াল আমি তোমাদেরকে বলে দেই, অ্যাকচুয়াল আজকে যেটা শিখতেছো সেটা হচ্ছে শিক্ষা, তুমি পরীক্ষা করে নিও। ঠিক আছে? আমার ক্লাসে তোমরা তো ছোট, এসএসসি তে পড়ো, আমি বিবিএর স্টুডেন্ট পড়ে, আমার ক্লাসে রিভিউ দেখো, বুঝছো? আল্লাহর রহমতে সায়েন্স থেকে আসছে, ধরো এসএসসি এসএসসি সায়েন্স, এসএসসি তো সায়েন্স ছিল, এসএসসি তো সায়েন্স ছিল, বিবিএ তে আসছে, আমার এখানে পড়ছে, ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, তাহলে অন্যান্য কমার্সের পোলাপানগুলো কি করছে? বুঝতে পারছো? আর তোমরা এসএসসি সায়েন্স পড়ে এসএসসি তে এসে চিন্তা করো, শুধু শুধু অ্যাকাউন্টিং এত কঠিন না যে চিন্তা করতে হবে, বুঝছো? ওকে, হামজাই তুমি হচ্ছে ক নাম্বার বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবার একটু বুঝিয়ে দিতেছি, আমরা র্যামেলটা একটু করে নিই। ঠিক আছে, দেখো খ নাম্বারও ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গ নাম্বার। দেখো উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দিয়ে 31শে ডিসেম্বর তারিখে একটি র্যামিল তৈরি করো। আমরা প্রথমে দেখবো কোনগুলো আসবে না। আমরা কিন্তু জানি এটা আসবে না। কেন আসবে না? এটা প্রারম্ভিক সম্পদ। আমি এই যে ক নাম্বার আবার বুঝাইতেছি, এটা কেন আসবে না? প্রারম্ভিক সম্পদ। ওকে, এটা বাদ। ঠিক আছে, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক কোন দায় র্যামিল আসে না। দেখো এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা, এটা সম্পদ, এটা প্রারম্ভিক সম্পদ, এটাও আসবে না। দেখো যে এক এক মানে কি? প্রারম্ভিক। এক এক মানে কি? প্রারম্ভিক। এক এক মানে কি? প্রারম্ভিক। বুঝছো? প্রারম্ভিক লেখা থাকতে পারে অথবা তারিখ দেওয়া থাকতে পারে। কোন একটা আর্থিক সময়ের যদি শুরুর তারিখ দেওয়া থাকে এটা প্রারম্ভিক, আর্থিক সময়ের শেষের তারিখ দেওয়া থাকলে এটা হচ্ছে কি? সমাপনী। এমনও হতে পারে তোমার জুন মাসে অঙ্ক শুরু হয়েছে, জুন মাসের শেষ, তাহলে জুন মাসের 1 তারিখ হচ্ছে প্রারম্ভিক, জুন মাসের 31 তারিখ হচ্ছে সমাপনী। তাহলে এটা আমার সমাপনী প্রারম্ভিক সম্পদ, এটা আসবে না। এটা প্রারম্ভিক সম্পদ, এটাও আসবে না। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমার এই সমাপনী মজুদ পণ্য আসবে না। এগুলা কারণ আমরা একটু আগে জেনে আসছি, ব্যাখ্যা করার কিছু নাই। ঠিক আছে, আর কি আসবে না? হ্যাঁ, এই 3টা আসবে না। এখন এই 3টা ছাড়া বাকিগুলা কিন্তু আসবে। 3টা ছাড়া কি আসবে? বাকিগুলো অবশ্যই আসবে। এখন 3টা ছাড়া যেহেতু বাকিগুলো আসবে, কিছু পক্ষ ডেবিট পাশে বসবে, কিছু পক্ষ ক্রেডিট পাশে বসবে। আমরা কি জানি? সম্পদ খরচের তুলনায় ডেবিট পাশে বসবে, বাকিগুলা ক্রেডিট পাশে বসবে। খেয়াল করো, বুঝাচ্ছি। কলকব্জা কি? সম্পদ। সম্পদ কোন পাশে বসে? ডেবিট। ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণ হচ্ছে দায়। দায় কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। কেন দায়? আমাকে পরিশোধ করতে হবে। যারা প্রথম ক্লাস দেখছো বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে বকেয়া ভাড়া দায়। দায় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। বকেয়া ভাড়া কেন দায়? কারণ আমার কাছে একজন, আমি যার বাসায় ভাড়া উঠছি সে আমার কাছে এখনো 2000 টাকা বকেয়া ভাড়া পায়, সেটা আমার জন্য কি হবে? দায়। আসবাবপত্র কি? সম্পদ। সম্পদ কি হবে? ডেবিট হবে। এটা তো আসবে না। সুনাম সম্পদ। সম্পদ কোন পাশে বসবে? ডেবিট। হাতে নগদ সমাপনী, এটা আসবে। সম্পদ কোন পাশে বসবে? ডেবিট। লভ্যাংশ প্রদান, আমি লভ্যাংশ প্রদান করেছি, এটা আমার জন্য খরচ। খরচ কোন পাশে বসে? ডেবিট। বুঝতে পেরেছো? এরপরে দেখো মূলধন। মূলধন কি? মালিকানার সত্ত্ব, অন্তর্দায়। এবং মূলধন নরমাল ক্রেডিট হয়, আমরা কিন্তু সূত্রে বলে আসছি, ক্রেডিট। ক্রয় কি? 100% খরচ। ক্রয় কি? খরচ। খরচ কোন পাশে বসবে? ডেবিট। বিজ্ঞাপন কি? খরচ। খরচ কোন পাশে বসবে? ডেবিট। প্রদেয় হিসাব মানে পাওনাদার, আমার কাছে টাকা পাবে, এটা কি?
100% ক্রেডিট। দায় কোন পাশে বসে? ক্রেডিট। তুমি কি ভাবতেছো প্রত হিসাব পাওনাদার ক্রেডিট পাশে বসে? হ্যাঁ, যে পাওনাদার ক্রেডিট পাশে বসছে, মুখস্থ করতেছে পাওনাদার ক্রেডিট দেনাদার ডেবিট, এটা নিয়ম? পাওনাদার কি ক্ষমতা আছে ক্রেডিট পাশে বসার? কোনো ক্ষমতা নাই। পাওনাদার কেন ক্রেডিট পাশে বসছে? কারণ তার পরিচয় কি? সে দায়। দায় কোথায় বসতে হবে? 100% ক্রেডিট পাশে বসতে হবে। ওর কোনো ক্ষমতা নেই ডেবিট পাশে বসার। কে বলছে? যে বই তৈরি করছে, বুঝছো? যে অ্যাকাউন্টিং তৈরি করছে। বিক্রয় কি? বিক্রয় করলে কি হয়? আয় হয়। আয় কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য আমি কি বলছি? ভালো করে খেলো। প্রারম্ভিক মজুত আমি কি বলছি? খরচ। কি বলছি? খরচ। তাহলে কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। তুমি ভাবতেছো যে স্যার প্রারম্ভিক মজুত পণ্য খরচ, যদি এটা খরচ না হতো তুমি বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় এটা কেন দিছো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, বিক্রয় বার্তা শোনো। বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়। বিক্রয় আমাদের জন্য কি? আয়। বিক্রয় আমাদের জন্য কি? আয়। আমরা যখন বিক্রয় বার্তা দেই আমাদের আয়ের পরিমাণ হ্রাস পাই। আয়ের পরিমাণ কি হয়? হ্রাস পায়। যেহেতু এটা আয়কে হ্রাস করে, তুমি চাইলে এটাকে খরচ বলতে পারো অথবা বিপরীত আয় বলতে পারো। যদি খরচ বলো তাও ডেবিট বসবে, যদি আয়ের বিপরীত বলো, আয় ক্রেডিট পাশে বসে, আয়ের বিপরীত বসবে ডেবিট পাশে বসবে। সেজন্য বিক্রয় বার্তা কি? ডেবিট। ব্যাংকে জমা সম্পদ, এটা কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। ঠিক আছে? দেনাদার, তুমি টাকা পাও, টাকা পাওয়া মানে সুবিধা, তুমি সুবিধা নিতে পারবা, সেটা সম্পদ, কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। বুঝছো? এখন এই যে আমি বললাম, 100% কনফিডেন্সের সাথে যে বললাম, এখন তুমি ডেবিট পাশ ক্রেডিট পাশ দুটাকে যোগ করে দেখো, যদি দুই পাশ না মিলে তোমার ভয় পাওয়ার কিছু না, 100% এটা অনিশ্চিত আসবে। কারণ এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? এইভাবে রেমিল করতে হবে। খাতা বই করো, সামনে বই বই করো, বই নিয়া 9 এর বই নাই, 10 এর বই নাই, ইন্টারমিডিয়েট সেকেন্ড এর ফার্স্ট এর বই না, বই বই করো, রেমিল বের করো, ইচ্ছা মতো কও কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। রেমিল কি খাতায় করতে হইব? সব রেমিল করতে থাকো, সব, যে কোনটা ডেবিট কোনটা কি স্যারে বলছে সম্পদ খরচ তোমার ডেবিট পাশে বসবে, আয় দায় মূলধন ক্রেডিট পাশে বসবে, এছাড়া কোনো ক্ষমতা নাই কারো অন্য পাশে যাওয়ার। এখন তুমি করতে গেছো, একটা জিনিস তুমি চিনো না, তোমাকে বলতে হবে স্যার আমি তো এই জিনিসটা চিন্তাছি না, এটা কি সম্পদ নাকি দায়? তুমি কি করলা? বলো নাই। কি করছো জানোনি? তুমি দেখছো উত্তরে এটা ক্রেডিট পাশে, হ্যাঁ এটা ক্রেডিট। তার মানে কি বুঝো? নিজের পায়ে নিজে কুড়াল মারছো। অথচ তুমি যেটা চিন্তা আজকে আর্থিক অবস্থা বিবরণী, এই যে কঠিন কঠিন বলো না, সবচেয়ে কঠিন আর্থিক অবস্থা বিবরণী না। এই কথা বলার কারণ কি জানি? এই জায়গাগুলোতে চুরি করে আসছো, মুখস্থ করে আসছো, এগুলা বন্ধ করতে হবে। আবার এডমিশন টেস্টে ভালো রেজাল্ট করবা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইবা। আমিও তোমাদের মতো ছিলাম, ভুল অ্যাকাউন্টিং জানতাম এসএসসি পর্যন্ত, এই জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সিট হয় নাই। বুঝছো? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের চান্স পাই নাই, কারণ আমরা অ্যাকাউন্টিং সঠিকটা জানতাম। আমরা সঠিক অ্যাকাউন্টিং জানছি কখন জানো? যখন নিজে অ্যাকাউন্টিং নিয়ে বসছি, অনার্সে উঠছি, পড়ছি, নিজে নিজে পড়ছি, তখন জানতাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন বলো গ নাম্বার, লভ্যাংশ প্রদান এটা মানে কি? আচ্ছা একটু জাম করতো, আমি 5 মিনিট লাগবে, 5 মিনিট পরে জাম। শোনো, লভ্যাংশ প্রদান মানে কি? আচ্ছা এখানে তোমাদের যার যেটা ব্যাখ্যা লাগে আমাকে বলো, আমি বুঝাইতেছি। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান, শোনো, এটা লভ্যাংশ প্রদান মানে হচ্ছে, ধরো তোমার প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি কোনোভাবে কোনো কিছু বিনিয়োগ করছে, সেজন্য তুমি তাকে একটা কি মুনাফা দিলা, তাহলে তোমার প্রতিষ্ঠানের জন্য এটা কি? অবশ্যই খরচ। খরচ কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। আবার এরকম হতে পারে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি মানে কি? তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে কিছু বিনিয়োগ করছো, সেখান থেকে লভ্যাংশ আসছে, এটা আবার কি? ক্রেডিট। ঠিক আছে? এই জন্য ক্রেডিট পাশে যাবে। ওকে, সেম কোশ্চেনটা দেখো তো বুঝছো কিনা লভ্যাংশ প্রদান। আচ্ছা দেখো তো বুঝছো কিনা লভ্যাংশ প্রদানটা। আচ্ছা, তোমরা যে এত রেয়ামিল পারো, অনেক রেয়ামিল পারো তাই না? আমি একটা প্রশ্ন করি, তোমরা এটা আমাকে সমাধান দিবা। ভালো করে খেয়াল করো। বিক্রিত পণ্যের ব্যয়, ধরো 1,80,000 টাকা রেয়ামিল আছে। বিক্রিত পণ্যের ব্যয় 1,80,000 টাকা রেয়ামিল আছে। প্রশ্নটা সলভ করে নিয়ে আসবে কিন্তু। 1 নাম্বার, মজুরি, এটা কিন্তু খরচ।
2 নাম্বার বেতন, ঠিক আছে। 3 নাম্বার রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক। 4 নাম্বার ক্রয় ফেরত। তোমাদের প্রশ্ন হচ্ছে যদি রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় থাকে সেই ক্ষেত্রে এখান থেকে কোন দাখিলাটা আসবে না রেওয়া মিলে, আমাকে এটা আনসার দিবা, ঠিক আছে। আমাকে এটা আনসার দিবা, ঠিক আছে। এখন তোমরা বলো তো, তোমরা যে রুলস পড়ছো এই রুলসের ভিতরে এটা আছে তো না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা এগুলো আসবে, বুঝছো। এটার আনসারটা আমাকে দিও। ওকে, সবাই কি ক্লিয়ার? আমি ক্লাসটা শেষ করে দিব এখানে। তো আমি আজকে তোমাদেরকে যা কথাগুলো বলছি 45 মিনিট বকবক করছি, প্রত্যেকটা কাজের কথা। একটা টিচারকে নিয়ে দেখাবো, দেখেন স্যার এই স্যার লেকচার দিচ্ছে, কোনো রং আছে দেখেন তো। যদি বলে হ্যাঁ একটা কথা রং বলছে আমাকে এসে বললো, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের কাজ কি, রেওয়া মিল কিভাবে করবা, কোনগুলো আগে আসবে না সেগুলো বাছাই করবা। কিভাবে? মুখস্থ না, বেসিক থেকে। যদি মুখস্থ করো এটা পারতাম না, এটা আনসার করো। আমি বলছি বিক্রিত পণ্য 1,80,000 টাকা, বলো তো এখান থেকে কোন কোনগুলো রেওয়া মিলে আসবে না, কোনটা আসবে না বলো, বের করো, ঠিক আছে। আনসার দিলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী একটা ক্লাসে অ্যাডভান্স লেভেলের কিছু কথা নিয়ে। ইনশাআল্লাহ তোমরা থাকিও, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আর শোনো, রেওয়া মিলের যত রেওয়া মিল আছে তোমাদের বই 9, 10 ইন্টারমিডিয়েট যত বই রেওয়া মিল আছে, রেওয়া মিল করতে থাকো ইনশাআল্লাহ। একদম কুড়ায় লেবা। যদি মনে হয় আমার খালি স্ক্রিনশট দিবা, স্যার আমি এটা পারি না ওইটা পারি না, আমি জাস্ট বলে দিব স্যার আমি তো বুঝতেছি না এটা কি, ব্যাখ্যা করে দেন, বইয়ে ব্যাখ্যা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।